যাচাই বাছাই করা হবে যে ওই বিমানবন্দরে সক্ষমতা এই ধরনের যে কোনো সিচুয়েশন ট্যাকেল করার মতো সক্ষমতা কি ওই বিমানবন্দরে আছে কিনা, না থাকলে ওইটাকে আবার কিভাবে এটাকে ঢেলে সাজানো যায়, অথবা এখানে জনবলের প্রশিক্ষণ অথবা যদি কোনো ইকুইপমেন্টের শর্টেজ থাকে তাকে অন্তর্ভুক্ত করতে হবে। সেটা নিয়ে কিন্তু আন্তর্জাতিক সিভিল এভিয়েশন এটাকে বাধ্যবাধকতার ভেতরে নিয়ে আসছে যে এই ধরনের একটা মহড়ার মাধ্যমে এগুলোকে করতে হবে। এবং ওইটাই কিন্তু বিমান চলাচল ব্যবস্থাটাকে সমুন্নত করেছে আজকে আন্তর্জাতিকভাবে। যে কোনো দেশের যে কোনো বিমান চলাচল কেন বেশি সমাদৃত, বিকজ অফ দিস দেন এটাই কিন্তু ডিফারেন্সটা ক্রিয়েট করে। অন্যান্য চলাচল ব্যবস্থার চেয়ে বিমান চলাচল ব্যবস্থাটা আমরা মনে করি অধিক নিরাপদ, কারণ নিরাপদ রাখার লক্ষ্যে কিন্তু এই ধরনের ব্যবস্থাপনাগুলোকে নিশ্চিত করা হয়। এবং এই নিশ্চিতকল্পেই আমরা আজকে হাজির হয়েছি এই বিমানবন্দরের এ ধরনের একটি মহড়া দেখার জন্য। আর আমরা জানি এই বিমানবন্দর কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। আমাদের এই অঞ্চলটা হচ্ছে আমাদের অর্থনৈতিক অঞ্চল। বাংলাদেশের যদি কমার্শিয়াল ক্যাপিটাল বলতে চাই তাহলে চট্টগ্রাম হচ্ছে আমাদের ওই ধরনের। এখানে যোগাযোগ ব্যবস্থা আমাদের অর্থনীতির সাথে পুরোপুরি সম্পৃক্ত, যার কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিমানবন্দরের উন্নয়নে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এবং এই বিমানবন্দরের ভবিষ্যৎ থেকে আরো ক্যাপাসিটি যাতে বিল্ডিং বাড়ানো যায় তার জন্য কিন্তু আমরা কার্যক্রম হাতে নিয়েছি। আপনারা জেনে খুশি হবেন, সম্প্রতি আমরা একজন কনসালটেন্ট নিয়োগ করেছি, কারণ এখানে আমাদের বর্তমান যে ক্যাপাসিটি আছে আমরা কিন্তু ওই পরিমাণ এখানে যে চাহিদা আছে চাহিদা অনুসারে আমাদের এখানে ক্যাপাসিটি কিন্তু অনেক কম। এখানে বিমান আমাদের দেশের এইখানে পুরো এই অঞ্চলে কিন্তু প্রচুর মিডল ইস্টগামী যাত্রী আছে, এখান থেকে আমাদের কার্গো চলাচল করার সুযোগ আছে, কিন্তু আমরা আমাদের যে বিমানবন্দরের ক্যাপাসিটি সীমিত। এই সীমিত বিমান ক্যাপাসিটিকে আমরা ক্রমান্বয়ে আরো বর্ধিত করতে যাচ্ছি এবং ইনশাল্লাহ সরকার এ ব্যাপারে কনসেন্ট দিয়েছেন, মতামত দিয়েছেন এবং আমরা অতি সম্প্রতি এই ধরনের কার্যক্রম এই বিমানবন্দর আমরা হাতে নিব। তবে এই বিমানবন্দরের যে ক্যাপাসিটি আমি বলবো অন্যান্য বিমানবন্দরের চেয়ে অনেক ভালো। আপনারা জানেন এই বিমানবন্দরটি তৈরি হয়েছিল অনেক আগে এবং প্রথমে আন্তর্জাতিক বিমানবন্দর যেভাবে তৈরি করতে হয় ওই প্রক্রিয়াতে কিন্তু এটাকে প্রস্তুত করা হয়েছিল। এবং এখনো আমি বলবো যে এখানে যে ধরনের মান বজায় রাখা, এখানে অনেক ধরনের দুর্ঘটনা ঘটেছে এবং আমরা সকলে মিলে সুন্দরভাবে এখানে হ্যান্ডেল করতে সক্ষম হয়েছি যেহেতু আমাদের প্রস্তুতি ছিল। কিন্তু আপনারা উপলব্ধি করতে পেরেছেন যে এই ধরনের একটি ঘটনা যখন ঘটে তখন অনেক সংস্থারই এখানে কার্যক্রম থাকে, কিন্তু এই কার্যক্রমগুলোকে যদি আমরা কোঅর্ডিনেট ঠিক মতো না করি তাহলে কিন্তু একটা সংঘবদ্ধভাবে কিন্তু অপারেশন পরিচালনা করা যায় না। এটা আপনারা জানবেন যে এখানে 2019 সালে এখানে আরেকটি ঘটনা ঘটেছিল, এখানে একটি হাইজ্যাকের ঘটনা ঘটেছিল। আমাদের এখানে আন্তরিকতা সকলেই আছে, সকল সংস্থা চলে আসছে, সকল সংস্থা একসাথে কাজ করতে চাচ্ছে, এই আন্তরিকতা আমাদের আছে। আন্তরিকতা কেন আছে? আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ফিল্ডটা ক্রিয়েট করে গেছে স্বাধীনতা যুদ্ধে, যে সকলকে মিলে একসাথে যুদ্ধ করে আমরা কিন্তু আমাদের দেশ স্বাধীন করেছি। কিন্তু ওই স্পিরিটটা কিন্তু আমাদের ভিতরে আছে, কিন্তু স্পিরিট থাকলে হবে না। আন্তর্জাতিক বিমানবন্দরে যখন আমরা একটা কাজ করব তখন একটা প্রসিডিউরালি কাজ করতে হবে, একটা নিয়মের ভিতরে কাজ করতে হবে। এই নিয়মগুলোকে আমাদের ভিতরে আনার জন্য কিন্তু এই ধরনের ব্যবস্থাপনা। যখন সবাই চলে আসে, কেউ যদি না জানে তার কি কাজ, কেউ যদি না জানে তার কি ধরনের ইকুইপমেন্ট বিমানবন্দর ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আশাটা কিন্তু তখন দুর্ঘটনাটা আরো বেশি ক্ষতি করতে পারে। সেই জন্য এগুলাকে একটা সিস্টেমের ভিতরে আনতে হয়, একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরের ভিতরে আনতে হয়। এই যে আজকে যে আমরা এখানে যখন আমরা মহড়া উপলব্ধি করতেছি তখন কিন্তু আমার একটা টিম এখানে কাজ করছে, যারা এখান থেকে নোট ডাউন করছে যে কি কি ধরনের এখানে আরো ইমপ্রুভ করা যায়, কি কি জিনিস এখানে আরো সিনক্রোনাইজ করতে হবে। আমি একটা দুর্বলতা আমি বলি আপনাদেরকে, দেখেন আজকে যখন আমাদের ফায়ার অ্যাম্বুলেন্স গুলো গেল, আজকে এখান থেকে বাতাস আসতেছে, কিন্তু আমাদের এটা আমরা বলি হেডউইন্ড বলি, পশ্চিম দিক থেকে বাতাস আসতেছে। আমাদের ম্যাক্সিমাম গাড়িগুলো কিন্তু পূর্ব দিকে রাখছে, ফায়ারের এই গাড়িগুলো আরো ওদিকে যাওয়া উচিত ছিল। একটা টেকনিক্যাল জিনিস, কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমাদের মেজার করতে হয়। কারণ যখন আমরা স্প্রে করি, আমরা যখন ফোম মারি, ফোমটা বাতাসের যদি উল্টা দিকে হয় এটা রিভার্স করে, তো এই রিভার্সটা করলে আমাদের অনেক ফোম ক্ষতি হয়, ফোমটা কাজে লাগে না, পানিটা ঠিক মতো লাগে না। এইসব জিনিসগুলো কিন্তু এখানে আমার একটা টিম কাজ করছে, তারা এটা অবলোকন করছে। এবং আমি বলবো যে অনেক সিস্টেমেটিক ছিল, গাড়িগুলো জায়গায় সব যথাসময় গেছে, কিন্তু তারা একটা প্রি কনসিভ আইডিয়াতে একটা মহড়া কনসেপ্টে চিন্তা করছে
কিন্তু একটা বাস্তব কনসেপ্টে যখন চিন্তা করব এইসব জিনিসগুলো নিয়ে আসতে হবে। তো এগুলোর জন্য কিন্তু আমরা মহড়াটা করি এবং মহড়া করার মাধ্যমে এই সক্ষমতাটা বৃদ্ধি পায়। তা আমি আশা করব যে আমাদের এখানকার যে পরিচালক আছে এবং আমাদের এসব আরেকটা জিনিস বলতে চাচ্ছি যে এটা ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশনের রিকোয়ারমেন্ট হচ্ছে এই সিভিল এভিয়েশনের সাথে যারা যেসব সংস্থা কাজ করবে তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে এবং তাদের সাথে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। না হলে যে কোনো কেউই কিন্তু বিমানবন্দরে এসে সহায়তা দিতে পারবে না, চাইলেও পারবে না, তাহলে এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে না। স্বীকৃত করার জন্য তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। আমরা ক্রমান্বয়ে যেসব সংস্থা আমাদেরকে সহায়তা দিচ্ছে, যেমন মনে করেন আমরা বিমান বাহিনীর সাথে যেহেতু কোলোকেটেড থাকি, বিমান বাহিনীর সাথে আমাদের কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং আছে এবং মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সবসময় আছে। যে কোনো দুর্ঘটনায় বিমান বাহিনীর ফার্স্ট রেসপন্ড চলে আসবে, এটার জন্য কারণ বলতে হবে না সিভিল এভিয়েশনকে, কিন্তু অন্যান্য সংস্থাকে কিন্তু অবহিত করতে হবে এবং তারা আর বিমান বাহিনী যেহেতু সবসময় অপারেশনে থাকে তারা প্রস্তুত থাকে যে সিভিল এভিয়েশন যেসব জায়গায় কোলোকেটেড। অন্যান্য বিমানবন্দরে আমরা একটা এর মাধ্যমে যারা নিয়ার বাই স্টেশন আছে, যেমন আমরা যদি সিলেটে করি ওখানে আমার নিয়ার বাই হচ্ছে আমাদের আর্মি ক্যান্টনমেন্ট আছে, পুলিশ ডিপার্টমেন্ট আছে, তাদের সাথে আমাদেরকে এমওইউ করতে হবে। এখানে যখন আমরা স্বাস্থ্য সেবা নিচ্ছি চিটাগং মেডিকেল কলেজ অথবা অন্যান্য জায়গায়, তাদের সাথে আমাদের একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে যে আমাদের দুর্ঘটনায় তারা আমাদের কাছে এগিয়ে আসবে এবং তাদের যে রিসোর্স আছে রিসোর্স অ্যালোকেশনটা থাকতে হবে। এই বিমানবন্দরকে যদি না থাকে এটাকে অগমেন্ট করতে হবে। সেই জন্যই কিন্তু আন্তর্জাতিক বিমান সংস্থা, আন্তর্জাতিক সিভিল এভিয়েশন এসব জিনিসগুলো অত্যন্ত গুরুত্বের সাথে দেখে। তা আমি আজকে অত্যন্ত আনন্দিত যে আমি দেখেছি যে আমাদের যে সংস্থাগুলো অত্যন্ত আন্তরিকতার সাথে এখানে যোগ দিয়েছেন এবং সুন্দরভাবে প্রফেশনালি আপনারা আপনাদের দায়িত্ব পালন করেছেন। সেজন্য আমি আজকের এই মহড়ায় যেসব সংস্থা এখানে এসে কাজ করেছেন তাদেরকে সকলকে আমার আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এইভাবে কাজ করলে ইনশাল্লাহ আমরা সকলে মিলে যদি আমরা কাজ করি, আমাদের সরকারের যে প্রত্যাশা এবং আমাদের সেই সরকার আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে 2041 সালে আমাদেরকে উন্নত দেশ হিসেবে দেখতে যাচ্ছে। উন্নত দেশ হতে হলে কমিউনিকেশন একটা অত্যন্ত কমার্শিয়াল সেক্টর ইজ ইম্পর্টেন্ট সেক্টর, যা নাকি আমাদের অর্থনীতির সাথে সরাসরি সম্পৃক্ত। এই কমিউনিকেশন সেক্টরটাকে আমাদের উন্নত করতে হবে, সেখানে বিমানবন্দরগুলোকে আরো আধুনিকায়ন করতে হবে এবং আমাদেরকে একযোগে কাজ করে এই সরকারের যে চিন্তা ভাবনা, এই সরকারের যে আমাদের গোল আছে, অবজেক্টিভ আছে, সেগুলো আমরা একসাথে পূরণ করব এবং আলটিমেটলি আমরা আমাদের জাতির জনকে যে সোনার বাংলা গড়ার পিছনে আমরা ভূমিকা পালন করতে পারবো। এই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে, বিশেষ করে আজকে যারা এখানে পার্টিসিপেন্ট ছিলাম সকল সংস্থার পক্ষ থেকে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং হজরত শাহ আমানত বিমানবন্দরের পরিচালক এবং তার টিমকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের সহায় হন। জয় বাংলা। এখন প্রধান অতিথির সাথে আজকের মহড়ায় অংশগ্রহণকারী বিভিন্ন সংস্থার সদস্যবৃন্দদের পরিচিতি পর্ব এবং এর অধিনায়ক বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এবং ক্যাবিনেট সদস্যদের আলোকচিত্রে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি।